শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তারকা কথনের আজকের আয়োজন গান নিয়ে। একজন গানের পাখি বসে আছেন, ভীষণ জনপ্রিয় এবং এই সময়ের যদি বলি খুবই সেন্সেশনাল একজন, এবং তার গান, তার এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে তার একটু আগে আমরা শোয়ের আগে বলছিলাম যে তোমার এই প্রেজেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি নাচো কি না নাচো, নাচতে পারো কি না পারো, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি আছো। তো এই জায়গাটায় খুবই 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 ফেভারিট একজন লিজা। হ্যালো। হ্যালো, কি কেমন আছো? অবস্থা? খুব ভালো আছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছি। লাগছে তোমাকে দেখে এবং অনেকটা দিন পর দেখা হলো। কেমন হ্যাঁ। চলছে সময়? মাঝখানের সময়টা তো আমাদের সবারই ভালো সবারই জানা। যায়নি। তারপর যখন আবার পুরো দমে মনে হলো যে এখন আর কাজ করতে পারবো, কাজ শুরু করছি, তখন আবার দেখা গেল যে 2-3 দিন কাজ করার পরই এখন আবার আবার আমাদের সিচুয়েশন আবার খারাপের দিকে যাচ্ছে। সো আবার মনটা একটু খারাপ হয়ে গেছে যে আসলে আর আর সেই মানে শুরু যে করলাম, কতদিন পর্যন্ত কাজ করতে পারবো, একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এবং আবার যদি বন্ধ হয়ও সেটা আসলে কত দিন পর্যন্ত। তো এই জায়গাটাতে আসলে একটা জিনিসই বলা যে সবাইকে আসলে সতর্ক থাকতে হবে, আমাদের নিজেদের জন্য, আমাদেরকে এবং আমাদের আশপাশের যারা রয়েছে তাদের সকলকে সুস্থ সচেতনতার থাকতে কোনো হবে। বিকল্প নাই এই সময়ে, একদম, এটাই হচ্ছে একদম, একদম। সবচেয়ে বড় কথা। না, আমাকে কেউ জিজ্ঞেস করলে যে এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, এটাই হচ্ছে এখন বড় কথা। সবচেয়ে বড় কথা। আমি ভালো আছি, এটা এক হ্যাঁ। ধরনের আশীর্বাদের মতো। একদম। একদমই। আচ্ছা, এবারে পাখির কাছে আসি। পাখি দিয়ে শুরু করি আগে। আরে বাপরে বাপ, আমি বলতেই হচ্ছে এত কম সময়ে এত এত ভিউ, হাইলি ভিউড। সো আমার পাখি গানটা নিয়ে আমার অত বেশি ওভাবে সত্যিকার অর্থে কোনো প্ল্যান ছিল না এটা। সত্যি? সত্যি কথা, কারণ করোনা যখন শুরু হলো তখন তো আমার বেশ কিছু গানের কাজের প্ল্যানিং ছিল, তার মধ্যে আবার নতুন করে গান করব সেটা আসলে ওভাবে প্ল্যান করিনি। হঠাৎ করে বেলাল একদিন ফোন করে বলল যে হ্যাঁ, একটা মজার গান আছে, চলো আমরা চেষ্টা করতে পারি। চলো, তারপর? তারপর শুরু করলাম যখন, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে যেই গানগুলো আমার নিজের আছে সেগুলো আগে একটা একটা করে কমপ্লিট করে করে মানে অডিয়েন্সের সামনে দিই। কিন্তু হঠাৎ করে যে যখন আমি একটা নতুন গান করব, আবার একটা মিউজিক ভিডিও করব, তা আবার এই প্যান্ডামিকের মধ্যে, সো আমি ওটা ভাবি নাই। তো ঠিক আছে, করি যে গানটা করে মজা লাগলো। আমার আব্বু ছিল রেকর্ডিং এর সময়, সবাই খুব মজা করে গেলাম, রেকর্ডিং এর সময় খুব মজা হয়েছে। তারপর যখন মিউজিক ভিডিও শুরু করবো তখন আবার একটা ধাপ শুরু হয়ে গেল, তখন আর আসলে একটু বন্ধ হয়ে গেল। তারপর যখন মিউজিক ভিডিও একটা পর একটা ধাক্কা যাচ্ছে, ধাক্কা যাচ্ছে, দেন হচ্ছে আমরা মিউজিক ভিডিও শুট করে ফেললাম, এখন কখন রিলিজ দিব সেইটা নিয়ে আরো ঝামেলা, যে এখন আমি রিলিজ দিব বা ঈদের মধ্যে রিলিজ দিব না তার আগে পরে রিলিজ দিব, এরকম করতে 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 দেরি হয়ে গেল। হঠাৎ করে একদিন বেলাল বলল হ্যাঁ থাক, আর দেরি না করি, চলো আজকেই বা কালকেই ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর ধরো 7 দিন 8 দিন এর মধ্যে ঈদ আসলো। তখন তো আমি দাদু বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে। আসলে আমাদের গানগুলো মানুষ নিচ্ছে এটা কিন্তু বোঝা যায় ঢাকার বাইরে, তুমি যখন গ্রামে যাবে সেখানে বোঝা যায়। আমি যখন গেছি তখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব বাচ্চারা এবং বড়রা গাইছে। মফস্বলে বা একটু গ্রামগুলোতে কি হয় বলো, জায়গায় জায়গায় সাউন্ড সেটআপ নিয়ে কিন্তু ঈদের সবাই মজা করে গান বাজাতে থাকে। এবং অবাক হওয়ার মতো যে 2 মাসও হয়নি তার মধ্যেই 70 লাখের বেশি ভিউ হয়ে গেছে। বাহ, এটা ভালো লাগে। এত এত যখন কথা হচ্ছে পাখি নিয়ে, পাখিকে একবার না দেখলেই নয়, চলুন দেখে নে। তোমার প্রশংসা করবার আসলে কিছু নেই, তুমি দারুণ। তুমি নাচের মানুষ, তুমি এগুলো দেখো না, কিন্তু মজার মজার স্টেপ আছে। আরে আমি আই এনজয়েড আ লট, এত এত মজার, এত ইন্টারেস্টিং, আর এত এই ঈদের তো সবাই এই গানেই নাচ করেছে এবং উফ কি দারুণ। বাই দ্য ওয়ে, বেলাল খান বেলাল ভাই তো পুরো জোশে। হ্যাঁ, ওকে এই গানটাতে সবাই একটু ডিফারেন্ট ভাবে পাবে। তো এবং চেষ্টাও করেছে সে একটু, সে চেষ্টাও করেছে একটু ধরো অন্য সব গানের থেকে নিজের লুকটা বা একটু ডিফারেন্ট হয়ে সে অডিয়েন্সের সামনে আসুক, এন্ড আমার মনে হয় হি ইজ সাকসেস। পুরো একটা ইয়ো একটা ভাব, এবং উনি নাচতে পারেন বা এরকম যে উনি একটু বডি শেকিং পারেন, এটাও একটু ভাবতেও অবাক লেগেছে।
এনিওয়েজ এবারে একটু পুরানো দিকে যদি একটু যাই, পেছনের স্মৃতিগুলোতে যদি আসি, নানান রকমের কাজ রয়েছে লিজার, এবং সেই গান বা সেই কাজগুলোর মধ্যে আমি একটা কাজ খুব স্পেশালি বলবো, সেটা হচ্ছে সোনালী সুরের স্মৃতিময় গান। চ্যানেল আইয়ের পর্দায় 2 বছর আগে ঈদের একটা বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে তোমার পারফরমেন্স ছিল। তো একটু আগে দেখে নেব, দেখে তারপরে এই পারফরমেন্সের প্রসঙ্গে আসবো। চলুন। শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা এবং পরিচালনায় সোনালী সুরের স্মৃতিময় গান, কেমন ছিল সেই সময়ের স্মৃতি এক্সপেরিয়েন্স একটু জানতে চাই। শুরুতে যে আমার শেখা যখন শুরু হয়, আমার ভালো লাগা, পছন্দের জায়গা এবং আমার আষ্টে পৃষ্ঠে সব জড়িয়ে আছে কিন্তু আমার সেই পুরোনো দিনের গানগুলো আমার এতটাই ভালো লাগে। যখন গানের প্রোগ্রামটার আয়োজনের কথা শুনলাম, আমি অন্য সব আয়োজনের মতোই কিন্তু আমি মনে করেছিলাম যে হ্যাঁ ভালো লাগবে অবশ্যই, এবং যখন শাইখ সিরাজ নামটা আবার অ্যাড হলো তখন মানে ভালো লাগাটা আরো অনেক বেশি বেড়ে গেল, তার মানে স্পেশাল কিছু হচ্ছে। এবং যখন আমি সেটে ঢুকলাম, সব সাদা দেখলাম, সুন্দর একটা আয়োজন, একদম সবাই সাদা পরবে এবং থাকে না একটা এনভায়রনমেন্ট, সেটা দেখে আমার মনে হলো যে আমার ভালো লাগাটা আরো বেশি বেড়ে গেছে। এবং সেখান থেকে কিন্তু গানগুলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, এই যে এত ভিউ এর কিন্তু দরকার নেই, কিন্তু যখন গ্রাজুয়ালি এটা মানুষ পছন্দ করছে, মানুষের কাছে যাচ্ছে, এবং যেখানেই যাই, ইভেন ওপেন এয়ার কনসার্টে, হ্যাঁ আপু আপনার ওই যে ওই প্রোগ্রামের গানটা করেন, ওই সাদা পরেছিলেন, বা সিরাজ ভাইয়ের প্রোগ্রামের বা সিরাজ আঙ্কেলের প্রোগ্রামের ওই গানটা করেন। তো এরকম যখন অডিয়েন্স রিকোয়েস্ট করে তখন মনে হয় যে এই যে কষ্ট করে চ্যানেল আই যে আয়োজনটা করেছে, কষ্ট করে আমরা যে এফোর্টটা দিয়েছি, সবাই মিলে যেটা করেছে, সেটার একটা ফল আমরা পেয়েছি। এবং পুরোনো দিনের গান গাইতে আমার সবসময় ভালো লাগে, সবসময় খুব পছন্দের, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবং বিষয়টা কিন্তু এমন ছিল যে একটা অনুষ্ঠান রেকর্ড হবে বলে যে আগে গান রেকর্ড করা ওইটাই বাজিয়ে দেওয়া তা নয়, লাইভ মিউজিক সেশন ছিল, একদম লাইভ ছিল। আমরা দুদিন রিহার্সাল করেছিলাম, এবং থাকে না যে অনেক সময় থাকে যে আমরা সুন্দর করে রেকর্ড করলাম, দেন একটা সুন্দর সেটের মধ্যে বসে গাইলাম, সেটা আরেক রকম, কিন্তু লাইভ মিউজিকের সেই মজাটা থাকে না। এখানে কিন্তু আমরা লাইভ মিউজিক করেছি, এবং মহড়া ব্যাপারটা কিন্তু সব সময় খুব এখন ইদানিং তো শোনাই যায় না। একদমই হয় না, একদমই হয় না। আমরা দেখা যায় যে মিউজিশিয়ান তাদের মতো গিয়ে স্টুডিওতে বাজিয়ে কিংবা শোয়ের আধা ঘন্টা আগে এসে একটু সেট করে, মানে যে যার মতো কাজ করেছে, আমরা হয়তো দেখিও নাই। বাট এখানে কিন্তু আমরা একটা, বলতে গেলে সবচেয়ে বড় কথা, একটা গানের আসর, সেখানে আমরা সবাই এসেছি, বসছি, গল্প করেছি, অনেক কিছু জেনেছি, গেয়েছি। আমি আরো আমি চাই যে এমন প্রোগ্রাম যাতে আরো হোক। সেটাই। আচ্ছা, মানে অনেকক্ষণ ধরে গল্প করছি আমরা, গান দেখেছি, আর এখানে শিল্পী বসে আছে, একটু খালি গাইতে বলবে আর কি? হ্যাঁ, আমি গাই। আমার আসিফ আকবর ওনার সাথে একটা ডুয়েট গান আছে, যেটা পছন্দ করে মোটামুটি সবাই, যাবি কত দূরে। গানটার কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর করেছে বেলাল খান, মিউজিক করেছে মুশফিক লিটু। গাই। যাবি কত দূরে আমাকে ছেড়ে, আমি আছি তোরে মনেরই ঘরে, তোকে ছাড়া আমি থাকতে কি পারি, বুকটা চিড়ে দেখ করে আহাজারি, তোকে ছাড়া থাকা যায় না রে, তোরে মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে, তোরে মতো করে আমায় কেউ বোঝে না রে, ও চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে, যাবি কত দূরে আমাকে ছেড়ে, আমি আছি তোরে মনেরই ঘরে। খুব মিষ্টি। থ্যাংক ইউ। খুব মিষ্টি। আসিফ ভাইয়ের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন? অবশ্যই ভালো। আমরা একদম যখন নতুন, যখন সিনিয়রদের সাথে বা যাদেরকে টিভিতে দেখে দেখে বড় হয়েছি, তাদের সামনে, হ্যাঁ যারা জাজমেন্টে ছিল, তাদের সামনে কথা বলতে যখন ভয় পাই, সেই সিচুয়েশনে উনি একজন মানুষ
লিজা আসো, এই আসো, ও আসো, হ্যাঁ কি গান করবা করো, কোন গান গাইবা, কোন গান করতে চাও। আমি কিন্তু আমার নিজের ক্ষেত্রে এখন অনেক সময় হয় এবং আমরা অনেক সময় দেখি যে কেউ একজন ডুয়েট গান করতে যাচ্ছে, তখন কিন্তু আমি বলি যে আমাকে গানটা আগে পাঠান, তার ভয়েস যদি পছন্দ হয় বা গান পছন্দ হলে দেন গাইবো। তারপর আসিফ ভাইয়া কিন্তু তুমি গাবা, সমস্যা চলো। নাই চলো। হ্যাঁ, তো এই যে একটা বড় একটা যে সাহস দেওয়ার যে একটা ব্যাপার, ইভেন অনেক সময় আমাদের কার্যকলাপ বা আমাদের ফিউচার ওয়ার্ক কি হবে সেটাকে আমাদেরকে ডিকটেট করছে যে না এটা এভাবে করো, এটা ওভাবে করো, আমার কাছে সব সময় আসবে, কোনো সমস্যা হলে আসবে। তো এই যে জায়গাটা দেওয়া, এটা আমাদের কাছে মনে হয় যে আমাদের জেনারেশনের জন্য একটা বিশাল রিলিভের জায়গা। তো এই সাপোর্টটা উনি সবসময় করেন এবং ওনার সাথে আরও কিছু গানের প্ল্যান আছেন যেগুলো আমরা সামনে করব এবং অডিয়েন্স অনেক চায় যে আসিফ ভাইয়ের সাথে গান হচ্ছে না কেন। হ্যাঁ, হবে, ওটা একটা আলাদা জনপ্রিয় কথা। হ্যাঁ হবে, কিন্তু এই যে আমাদের সিচুয়েশন, আমাদের এই পৃথিবীটা সুস্থ হোক, দেন আমরা আস্তে আস্তে সবগুলো কাজই করব। সেটাই। সব অনেক অনেক পছন্দের যদি কাজগুলোর কথা বলি, সেখান থেকে একটা সিগনিফিকেন্ট কাজের কথা বলা যাবে যে আমার এই কাজটা অনেকগুলো কাজের মধ্যে একটু ডিফারেন্ট বা ভাল লাগে এরকম কিছু? নিজের গান না, প্রত্যেকটা নিজের গানই না আমার কাছে খুব আদরের। আমি থাকি না যে বাবা মার কাছে সন্তান, এটা একটু বড় কথা হয়ে যায়, তারপরেও না যে না, মানে প্রতিটা, বিষয়টা হচ্ছে নিজের হ্যাঁ, প্রোডাকশন হ্যাঁ, মানে হচ্ছে আমার নিজের বাচ্চা। প্রতিটা সন্তানই আমার কাছে সমানভাবে আপন, অনেক বেশি আদরের। তো আমার কাছে এরকম মনে হয় আমি যে কোনো গানই করি না কেন, আমার গলা থেকে যে গানটা যাচ্ছে বা আমি যে গানটা ডেলিভার করছি সেটা খুব বেশি আপন। তখন আপনের মধ্যে যদি তুমি 1 2 3 করতে বলো তাহলে সমস্যা হয়ে যায়। আচ্ছা। তারপরেও শুরুর গান যেটা আমার প্রথম মৌলিক গান ছিল সেইটার ভালো, মানে মানে যেটা প্রথম সেটার যেটা প্রথম, ফিলিং হ্যাঁ এটা অন্যরকম। এটা একটু অন্যরকমই ছিল। তখন বাস্তবতা। আসলে বুঝতামও না নিজের গান হলে কি হয় বা মৌলিক গান হলে কি হবে। কিন্তু যখন মানুষ পছন্দ করলো এবং প্রথম গান দিয়েই যখন আমার এখন পর্যন্ত দীর্ঘ হ্যাঁ। 13 বছর পর যখন আমি স্টেজে উঠি, আমাকে এখনো যখন রিকোয়েস্ট করে আপু ভুল করে গানটা করেন, তখন মনে হয় যে যে না একটা গান গেয়েছিলাম। এবং এবং যে কোনো শোই হোক, সেটা টক শো হোক, মিউজিক্যাল শো হ্যাঁ। হোক, ভুল করের কথাটা কিন্তু বারবার হ্যাঁ, আসছে একটু এবং করে মানে একটা গাইতে ফেভারিট হয়। জায়গা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি ভালোবাসি বলা হয়ে জায়গার কথা আসি, এটা কিরকম? এটাও, এটা হচ্ছে অনেক গানের মধ্যে থাকে না যে ধরো তুমি থিমটা বলে দিলে যে অনেক সময় ভালোবাসার কথা কেউ বলে না বা বলতে চায় না, তো যেগুলো না বলা থাকে অনেক সময় সেগুলো না বলাই থাকে। এরকম অনেক ভালোবাসা আছে। তো আমি বলেছিলাম যে আমাকে এমন একটা গান করে দেন যে যাদের যেই যাকে ভালোবাসার মানুষকে যেন ভালোবাসার কথা সবাই এই গানের মাধ্যমে বলতে পারে বা ভালোবাসি বলা হয়ে যাক, কেন হচ্ছে না, কত কাল ধরে জমে থাকা ভালোবাসি বলা হয়ে আচ্ছা, যাক। আমি এই প্রসঙ্গে আসছি, ওই জায়গাটা একটুখানি স্টপ রাখছি ওকে আমি, কেননা আরেকবার একটু ভালোবাসি বলা হয়ে যাক দেখে নেব, দেখে তারপর ওফ, আমাদের লিজা কি সুন্দর অ্যাক্টিং জানে বাবা। আর বলো না, তোমাকে তো বলছি এটা বিহাইন্ড দ্য সিন। আসলে বিহাইন্ড দ্য সিন যদি কেউ দেখে না, তখন না ওইটার প্রতি ফিলিংটা আরেকটু বাড়বে। এই কারণে যারা যে কাজগুলো করে সেই কাজের প্রতি তাদের মমত্ববোধটা একটু বেশি। ইভেন আমি যখন মানে অ্যাক্টিং, মানে এইটাতে তো অ্যাক্টিং বলে না ওভাবে, ইশারায় তুমি যতটুকু করো, যখন করতে গেছি নিজে যখন করেছি তখন বুঝেছি যারা অভিনয় করে, যারা অভিনয় শিল্পী, তাদের কতটুকু পরিশ্রম হয়, কতটুকু মেধা খাটিয়ে কত টেকনিক্যালি কাজ করতে সেটাই, হয়। সেটাই। ইভেন যখন ডান্স করতে গেছি সুরাইয়ার মধ্যে, তখন মনে হয়েছে গানটাই সোজা, কেন অন্যগুলো আমার দ্বারা কিচ্ছু হবে না। তো আরে। সবার কাজ, যার যার সবার কাজ, যার সবার যার কাজ, যার সেটাই। যার কাজ সেই সেই জায়গায় যে যে ভালো করছে তার অবশ্যই পরিশ্রম করে করতে হয়। একদমই। আচ্ছা, শোনো, শেষের দিকে চলে এসেছে তো, যে কথাটি একটু আগে ওই গানটির আগে বলবো বলে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার নিজের বেলায় কখনো এমন হয়েছে ভালোবাসি বলা হয়ে যাক? না, আমি এরকম না, বাট আমি শুনেছি তো অনেক, আমার ফ্রেন্ড সার্কেল বললো বা আমার আশেপাশে শুনেছি বা অনেক বছর হয়ে যায় ভালোবাসার কথা বলতে। বলে না, বাট আমি এরকম না, আমি অনেক বেশি এক্সপ্রেসিভ। বাহ। মানে আমার যেটা হয় আমি সেটা মানে রেখে দেওয়ার নট কিছু অনলি নেই, যে বলে দেবো। ভালোবাসার কথা, যে যে কোনো কোনো কিছু। কিছু আমার যদি মনে আসে, আমি যার জন্য আসে তাকে অবশ্যই জানাই, আমি এটা আগে থেকেই। বাহ। চলো একেবারে শেষের দিকে, দর্শকের জন্য এখন মনে কি আসছে, কি বলতে চাও? এখন মনে একটাই আসছে যে আপনাদের আমাদের সবার ভালো থাকতে হবে, সেফ থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনারা যদি ভালো থাকি
দেন আমি গান গেয়ে হ্যাপি হব, আর আদারওয়াইজ আসলে আমার কাজের কোনো মূল্যায়ন থাকবে না। সো আমি চাই সবাই মিলে আমরা যাতে সবাই সুস্থ ভালো থাকি, থাকি, ভালো সুস্থ থাকি, থাকি, সুস্থ এটাই। পৃথিবীতে আবার যেন ফিরে আসতে পারি। আমরা তোমাকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, এত সুন্দর আয়োজন, এত সুন্দর করে, শুধুমাত্র এই আয়োজন না, চ্যানেল আইয়ের প্রত্যেকটা আয়োজন খুব সুন্দর, খুব যত্ন করে করা। অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব, কেমন? যাবার আগে দর্শকের কাছে ওই সর্বোপরি একটি কথা, ভালো থাকার কথা, সুস্থ থাকার কথা বলা এবং সব সময় আমাদের সাথে থাকবেন। চল। ভুল করেই করি। হ্যাঁ। কথা লিখেছে সাগর চৌধুরী, সুর সঙ্গীত করেছে এসআই টুটুল, 2008-এ গিয়েছিলাম। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার